আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আমরা আবার আজকে চলে এসেছি। আমরা এর আগের ক্লাসগুলোতে কন্ট্রাসেপটিভস নিয়ে ডিসকাস করেছিলাম। তো আজকে কন্ট্রাসেপটিভসের থার্ড ক্লাস এবং এটাই লাস্ট ক্লাস। ঠিক আছে, ওকে, শুরু করা যাক। এর আগের ক্লাসগুলোতে আমি ওরাল কন্ট্রাসেপটিভ পিলস এর মধ্যে কম্বাইন্ড, অনলি প্রোজেস্টেরন এগুলো ছিল। আজকে মেইনলি হচ্ছে গিয়ে প্যারেন্টাল অ্যান্ড ডিভাইস, দ্যাট মিনস প্যারেন্টালের মধ্যে ইনজেক্টেবল, ইমপ্লানন। ইনজেক্টেবল আমাদের দু ধরনের আছে, ডিএমপিএ, দ্যাট ইজ ডিপোট মিড্রক্সি প্রোজেস্টেরন এসিটেট, অ্যান্ড নেটেন, নর ইথিস্টেরন ইনান্টেড। এছাড়াও কম্বাইন্ড একটি ইনজেকশন আছে যেটা ওয়ান্স এ মান্থ। আর ইমপ্ল্যান্টের মধ্যে আছে ইমপ্লানন, নরপ্ল্যান্ট, এলএনজি রড, এগুলো আছে। আর ডিভাইসের মধ্যে আমাদের কপার ডিভাইস আছে, মানে আইইউডি, ইন্ট্রাইউটেরাইন ডিভাইস, যেগুলোর মধ্যে হচ্ছে কপারটি আছে। এছাড়াও আছে লেভোনর্জেস্ট্রিল কন্টেনিং ইন্ট্রাইউটেরাইন সিস্টেম, সাম ভ্যাজিনাল রিং, ট্রান্সডার্মাল প্যাচেস, এগুলো আছে। ঠিক আছে, আজকে আমরা তাহলে প্যারেন্টাল কন্ট্রাসেপটিভস নিয়ে ডিসকাস করব। তাহলে ইনজেকশনের মধ্যে আমাদের আছে বলছি ডিপোট মিড্রক্সি প্রোজেস্টেরন এসিটেট অ্যান্ড নর ইথিস্টেরন ইনান্টেড, দ্যাট মিনস নেট এন। এগুলো হচ্ছে উইদিন 5 ডেজের মধ্যেই ইনজেক্ট করতে হয়। আর আমাদের এটা ডিউরেশন যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ডিএমপিএ সেটা হচ্ছে 150 মিলিগ্রাম যদি হয় তাহলে এভরি 3 মান্থলি দিতে হবে। আর যদি 300 মিলিগ্রামের ডোজ দেওয়া হয় তাহলে 6 মান্থ ইন্টারভেলে ইনটেক করতে হবে। আর নেট এন আছে 200 মিলিগ্রাম, যেটা হচ্ছে 2 মান্থ ইন্টারভেলে পেশেন্টকে ইনটেক করতে হবে। এখন আমরা হচ্ছে কি বলবো যে ইনজেক্টেবলের কিছু ডিসঅ্যাডভান্টেজ কি। অ্যাডভান্টেজ তো অ্যাজ লাইক আমাদের হচ্ছে গিয়ে যেটা হচ্ছে প্রোজেস্টেরন কন্টেনিং যেহেতু, তাহলে আমাদের প্রোজেস্টেরন পিলে যে অ্যাডভান্টেজগুলো বলেছিলাম সেরকমই। আর সাথে যেটা এটা হচ্ছে গিয়ে যেহেতু একটা লং টার্ম ডেলি ইউজ করতে হচ্ছে না, ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে, যেটা আমাদের ওরাল প্রোজেস্টেরনের হ্যাজার্ড আছে। সো ডিসঅ্যাডভান্টেজ কি, এখানে হচ্ছে ইরেগুলার ব্লিডিং অথবা অ্যামিনুরিয়া, এটা হচ্ছে গিয়ে মেইন হ্যাজার্ড। পেশেন্ট সাধারণত কমপ্লেন করে থাকে যে অ্যামিনুরিয়া, প্রলং অ্যামিনুরিয়া পেশেন্ট আসলে টলারেট করতে চায় না। এছাড়াও অফ অ্যান্ড অন ইরেগুলার ব্লিডিং হতে পারে। আর নর্মালি কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিলে ফার্টিলিটি রেট আমরা বলেছিলাম যে হচ্ছে গিয়ে খুব আর্লি রিটার্ন অফ দ্য ফার্টিলিটি। আর এখানে ইনজেক্টেবলের মধ্যে হচ্ছে গিয়ে রিটার্ন অফ ফার্টিলিটি ইউজুয়ালি ওসিপি থেকে একটু ডিলেড হয়। আচ্ছা, কাদেরকে আমরা দিব না, এখানে হচ্ছে গিয়ে ইনজেক্টেবল যেহেতু প্রলং, আসলে যাদের প্রোজেস্টেরনের কন্ট্রাইন্ডিকেশন আছে তাদেরকেই হচ্ছে গিয়ে আমরা ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভসগুলো অ্যাভয়েড করব। তবে যাদের কোনো ইস্যু নেই তাহলে তাদেরকে আসলে ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভসটা অ্যাভয়েড করাটাই বেটার, যদিও তাদের প্রোজেস্টেরনের কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই। আচ্ছা, এখন চলে আসি আমরা ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। এটা কয় ধরনের আছে, মেডিকেটেড, নন মেডিকেটেড। মেডিকেটেডগুলোর মধ্যে আছে কপার ডিভাইস, এছাড়াও আছে হরমোন ডিভাইস। কপার ডিভাইস ডিফারেন্ট টাইপস আছে, লাইক কপারটি 200, কপারটি 380A, মাল্টিলোড 250, মাল্টিলোড 375। অ্যান্ড হরমোন ডিভাইস হচ্ছে লেভোনর্জেস্ট্রিল কন্টেনিং ইন্ট্রাইউটেরাইন সিস্টেম, এছাড়াও আরেকটি আছে যেটা হচ্ছে গিয়ে প্রোজেস্টেজার। নন মেডিকেটেড লিপিস লুপ, এটা আসলে এখন আর ইউজ করা হচ্ছে না। নিউয়ার একটি আইইউসিডি আছে যেটার নাম হচ্ছে গাইনফিক্স। আচ্ছা, ডিফারেন্ট আমি পিকচারগুলো দিয়েছি, যেই পিকচারগুলো দেখলে আমাদের একটা আইডিয়া হবে যে এই ডিভাইসগুলোর কোনটা কীরকম দেখতে। আমাদের সাধারণত অসপি কোশ্চেনে দেখা যায় যে হয়তো একটা পিকচার দিয়ে দিতে পারে অথবা একটা ডিভাইসই দিয়ে দিল, যেটা হচ্ছে আইডেন্টিফিকেশন এবং একসাথে এটা ডিফারেন্ট যে যে কোশ্চেন আনসারগুলো আছে সেভাবে করে একটা অসপি কোশ্চেন হতে পারে আমাদের। সো ডিভাইসগুলো চিনে রাখতে হবে, ঠিক আছে।
তো কপারটি যে ডিফারেন্ট যে হচ্ছে গিয়ে আমাদের নাম্বার সংখ্যাগুলো বলেছি, ডিফারেন্ট টাইপসগুলো বলেছি, এগুলো আসলে যে ওয়্যারের যে লেন্থটা আছে সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে, এবং এটার কি হয় অ্যাকর্ডিংলি এর ডিউরেশন অফ অ্যাকশনটা এখানে ডিপেন্ড করছে। যেমন কপারটি 200 যেটা, সেটা হচ্ছে গিয়ে 4 ইয়ার্সের ডিউরেশন হয় এভরি 4 ইয়ারলি। আর কপারটি 380A যেটা, সেটা 10 ইয়ার্স পর্যন্ত ডিউরেশন হয়, অনেক প্রলং সময় ধরে যারা প্রেগনেন্সি চায় না কিংবা যাদের ফ্যামিলি কমপ্লিট কিন্তু তারা পার্মানেন্ট মেথডে যেতে আগ্রহী না, তাদের জন্য আমরা কপারটি 380 এটা ইউজ করতে পারবো। এছাড়াও আছে মাল্টিলোড 250 যেটা 3 ইয়ারলি ইউজ করতে হয়, এবং মাল্টিলোড 375 যেটা হচ্ছে 5 ইয়ারলি চেঞ্জ করতে হবে। অ্যান্ড লেভোনর্জেস্ট্রেল কন্টেনিং ইন্টারট্রান্স সিস্টেম যেটা, সেটা বোঝা যাচ্ছে এখানে হচ্ছে গিয়ে কন্টেনিং করছে লেভোনর্জেস্ট্রেল 52 মিলিগ্রাম, এবং ডেইলি রিলিজ হচ্ছে 20 মাইক্রোগ্রাম করে। এর দেখা যায় যে 7 ইয়ার্স পর্যন্ত এফিকেসি থাকে, এবং এটা আসলে পার্মানেন্ট বা স্টেরিলাইজেশনের জন্য যে যতটুকু এফিকেসি হয় এটা সেরকম এফিকেসি দিচ্ছে আমাদের, এবং সাথে একই সাথে আমাদের বেনিফিট এক্সট্রা দিচ্ছে কি এখানে আদার নন কন্ট্রাসেপটিভ বেনিফিটও আছে আমাদের, সেটা আমরা পরে আসছি। নাও মোড অফ অ্যাকশন অফ আইইউসিডি, দ্যাট মিনস হাউ ইট অ্যাক্টস। তাহলে এটা কী করে, আমরা আগেই বলেছি এটা একটা ডিভাইস, এবং ডিভাইসটা কোথায়, ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। তাহলে যেহেতু ইউটেরাইন ক্যাভিটির ভিতরে দেওয়া হচ্ছে, তাহলে এটা কি করছে, এখানে একটা নন স্পেসিফিক ইনফ্লামেটরি রিয়াকশন করছে, যার কারণে কি হয় এর একটা গ্যামেটোটক্সিক এবং স্পার্মিসিডাল অ্যাকশন করে, এভাবে করে আমাদের কি করে ফার্টিলাইজেশনটা হতে দিচ্ছে না। এছাড়াও ইট ইনক্রিজেস টিউবাল মর্টালিটি, যার কারণেও ওভামের যে ফার্টিলাইজেশনটা প্রিভেন্ট হচ্ছে। অ্যান্ড আয়োনাইজড কপার has got an additional local anti-fertility effect to prevent blastocyst implantation in the endometrium. When to insert, কখন ইনসার্ট করব? আচ্ছা, তার আগে বলে নিই হাউ টু ইনসার্ট। আসলে হাউ টু ইনসার্ট যেটা হচ্ছে গিয়ে প্রসিডিউরটা আমি মেইনলি এটা অসপি ক্লাস করার সময় যখন ডেমো ক্লাসে তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে চাচ্ছি, সো এখানে লেকচার ক্লাসে এটা অত ডিটেলস আমি বলতে চাচ্ছি না, তবে আমরা সংক্ষেপে বলে রাখছি এটা নন টাচ উইথড্রয়াল টেকনিকে আসলে করব, যে কখনোই আমরা সরাসরি ডিভাইসটাকে হাতে টাচ করব না, যাতে হচ্ছে কি আমাদের যে কোনো কারণে এটা কোনো এমনিতেই জিনিসটা একটা হচ্ছে কি একটা আউটসাইড যে একটা হচ্ছে কি ডিভাইস আমরা হচ্ছে কি ইন্টারভিউ দিতে হচ্ছে, সো ইনফেকশনের চান্সটা বেড়ে যাচ্ছে। পিআইডি এগুলো পরে আমরা যখন পড়বো যে কমপ্লিকেশন কী কী হয় তখন জানবো, তবে আরও যাতে ইনফেকশনের সোর্স কোনোভাবেই ইনসারশন না হয় ডিউরিং ইনসারশন, তাহলে সেই জন্য আমরা এটা নন টাচ টেকনিকে করবো। তাহলে এটা আমি প্র্যাকটিক্যাল ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। তবে টাইম অফ ইনসারশন, যে কখন আমরা মেইনলি ইনসার্ট করি, ডিফারেন্ট টাইম আছে। এর মধ্যে হচ্ছে গিয়ে ইন্টারভাল পিরিয়ড আছে, পোস্ট অ্যাবর্টাল পিরিয়ড, পোস্ট পার্টাম অ্যান্ড পোস্ট প্লাসেন্টাল ডেলিভারি পিরিয়ড আছে। তাহলে ইন্টারভেল পিরিয়ডটা কী জিনিস, আসলে ইন্টারকনসেপশনাল এনি টাইম, যেটা হচ্ছে গিয়ে 6 উইকস ফলোয়িং চাইল্ড বার্থ অথবা হচ্ছে গিয়ে অ্যাবর্শনের পর থেকে শুরু করে এনি টাইম অফ হার রিপ্রোডাক্টিভ এজে যদি নেওয়া যায় সেটাকে হচ্ছে গিয়ে ইন্টারভেল পিরিয়ড আমরা বলছি। তবে প্রিফারেবল হচ্ছে গিয়ে উইদিন 2 to 3 days আফটার মেনস্ট্রুয়েশন ওভার। তাহলে ওই সময় হচ্ছে কি হয়, একটু সার্ভিক্সটা একটু সফট থাকে, দিতে একটু পেশেন্টের জন্য সুবিধা হয়, যে আমরা হচ্ছে গিয়ে খুব ভালো যে পেইন কম ফিল করে। আর এছাড়াও হচ্ছে গিয়ে মেনস্ট্রুয়েশন যখন ওভার হয়ে যাচ্ছে তখন হচ্ছে কি এখানে বোঝাই যাচ্ছে যে তাহলে প্রেগনেন্সি এক্সক্লুড করার কোনো আলাদা প্রয়োজন আমাদের পড়ছে না, ঠিক আছে। এখন যেই পেশেন্টগুলো আমাদের কাছে অ্যাবর্শন নিয়ে আসতেছে পোস্ট অ্যাবর্শন পিরিয়ডে ইমিডিয়েটলি ফলোয়িং অ্যাবর্শন অথবা হচ্ছে গিয়ে ডিএনসি যখন করব তখনই বা স্পন্টেনিয়াস অ্যাবর্শনের পরপরই পেশেন্ট ডিসচার্জের আগে আমরা দিয়ে দিতে পারছি। পোস্টপার্টাম কিভাবে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে জাস্ট ডেলিভারি হয়ে যাবে, ভ্যাজিনাল ডেলিভারি হয়ে যাওয়ার পরে কি হয় যে পেশেন্টকে হসপিটাল থেকে ডিসচার্জের আগেই আমরা দিয়ে দিতে পারি। এবং ডিউরিং সিজারিয়ান সেকশন অথবা ডিউরিং ভ্যাজিনাল ডেলিভারি আমরা কি করতে পারি, পোস্ট প্লাসেন্টাল ডেলিভারি
যে জাস্ট প্লাসেন্টাটা আউট হয়ে যাবে তখনই আমরা আইইউসিডি ইনসার্ট করে দিতে পারি, এটাকে আমরা পিপি আইইউসিডি বলছি। তবে এর একটা হ্যাজার্ড আছে, যেটা হচ্ছে গিয়ে আসলে এক্সপালশন রেটটা একটু হাই হয়, আদারওয়াইজ অন্য কোনো তেমন হ্যাজার্ড হয় না। ইন্টারভেল অথবা অন্য যে পোস্টপার্টাম পিরিয়ডের কথা আমি বলেছি তার মতোই থাকে। আচ্ছা, তো একটা আইইউসিডি ইনসারশন করার পরে পেশেন্টকে আমাদের কি করতে হবে, যে একটা ফলো আপ লাগবে। কি ধরনের ফলো আপ? যেটা হচ্ছে গিয়ে ফার্স্টে হচ্ছে গিয়ে পেশেন্ট 1 মাস পরে আমাদের কাছে একটা ফলো আপে আসবে এবং এরপর সে মান্থলি নিজেই বাসায় তার চেক করবে যে আসলে যে আমরা হচ্ছে গিয়ে আইইউসিডি ইনসার্ট করেছি সেখানে সে থ্রেডটা ঠিকমতো ফিল করতে পারছে কিনা। এখন এই চেক করার সময় পেশেন্ট যদি কখনো তার থ্রেডটাকে ফিল করতে না পারে, দ্যাট মিন্স মিসিং থ্রেড হয়, তাহলে কেন হতে পারে এবং হলে কি করবে সেটা নিয়ে আমরা এখন একটু কথা বলবো। তাহলে মিসিং থ্রেডের কজগুলো আসলে একটু শুনে নাও। কি আছে? এটা হচ্ছে কি হতে পারে যে আসলে কপারটি ইনসাইডেই আছে, ইউটেরাইন ক্যাভিটিতেই আছে, তার প্লেসেই আছে, বাট তার থ্রেডটা কয়েলড হয়ে ইনসাইডে ঢুকে গেছে, মানে দ্যাট মিন্স কয়েলড ইনসাইড। এছাড়া থ্রেড টর্ন আউট হয়ে যেতে পারে, থ্রেড টর্ন থ্রো, কিংবা কি হলো ডিসপ্লেস হয়ে গেছে, অথবা ডিভাইস পারফোরেটেড হয়ে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে চলে গেছে, অথবা ডিভাইস পুলড আপ হয়েছে উইথ দ্য প্রেগনেন্সি, অ্যান্ড লাস্টলি ডিভাইস এক্সপেলড আউট হয়ে যেতে পারে, যার কারণে পাওয়া যেতে না পারে। এখন আসলে কি কারণে থ্রেডটা মিসিং হয়েছে সেটা আমাদেরকে এখন বের করতে হবে, যে আমরা তাহলে কি করব। ঠিক আছে, তাহলে অবশ্যই মেথড যখন হচ্ছে গিয়ে আমরা থ্রেড পাচ্ছি না, তাহলে পেশেন্টকে আমরা কি করব, অ্যাট ফার্স্ট চেক করব, পারস্পেকুলাম এক্সামিনেশন করে দেখতে পারি যে আসলে কি হয়েছে, কয়েল হয়ে ভিতরে রয়ে গেছে কিনা থ্রেডটা, অথবা হচ্ছে গিয়ে টিয়ার আপ হয়েছে কিনা। যদি আমরা নিজেরাও থ্রেডটা দেখতে না পাই তাহলে ফার্স্ট প্রেগনেন্সি শুড বি এক্সক্লুডেড, আমরা একটা আলট্রাসোনোগ্রাফি করতে পারি। আলট্রাসোনোগ্রাফি করলে একই সাথে প্রেগনেন্সি এক্সক্লুড হয়ে যাবে এবং ডিভাইসও ইউটেরাইন ক্যাভিটির ভিতরে আছে কিনা সেটা দেখা হয়ে যাবে। এছাড়াও কি করা যায়, এক্স-রে অ্যাবডোমেন করা যেতে পারে, তাহলেও ডিভাইসটা দেখা যাবে। যদি স্কোপ থাকে তাহলে হিস্টেরোস্কোপি করা যেতে পারে। হিস্টেরোস্কোপি করলে একই সাথে ডিভাইস ক্যান বি ভিজুয়ালাইজড অ্যান্ড ক্যান বি রিমুভ, বোথ ডায়াগনস্টিক অ্যান্ড থেরাপিউটিক প্রসিডিউর হয়ে গেল। এখন দেখা গেল যে আসলে ডিভাইসটা ভিতরে আছে কিন্তু হচ্ছে গিয়ে টর্ন হয়ে গেছে থ্রেড, তখন সেই ক্ষেত্রে কিংবা কোনো কারণে হচ্ছে গিয়ে এটা রাপচার হয়ে ইউটেরাস পারফোরেশন হয়ে ইন্টার অ্যাবডোমিনাল ক্যাভিটির ভিতরে ঢুকে গেছে। সো এখানে আমরা রিমুভ করব কিভাবে, হাউ টু রিমুভ, কিভাবে রিমুভ করব। দুইটা তাহলে কথা বলেছি, যে আমি যে হয় ডিভাইস ইউটেরাইন ক্যাভিটির ভিতরেই আছে, অথবা হচ্ছে গিয়ে এটা কি হয়েছে আউটসাইড দ্য ইউটেরাস, দ্যাট ইজ অ্যাবডোমিনাল ক্যাভিটির ভিতরে আছে। তাহলে কি করব, যদি ক্যাভিটির ভিতরে থাকে তাহলে তো খুব সুবিধা, তাহলে কি হবে, স্পেশালি ডিজাইনড একটা হুক আছে, ব্লান্ট হুক আছে, সেটা দিয়ে আমরা ধরে কপারটিটাকে বের করে নিয়ে আসতে পারি, অথবা আর্টারি ফোরসেপস অথবা ইউটেরাইন কিউরেট দিয়ে আমরা ডিভাইসটাকে রিমুভ করতে পারি। আরেকটা তো বলেই ফেলেছি যে হিস্টেরোস্কোপিক্যালি এটা আন্ডার ভিজুয়াল গাইডেন্সে এটা কি করা যায়, ডিভাইসটাকে রিমুভ করা যায়। এখন দেখা গেল যে এটা আসলে পারফোরেট করে অ্যাবডোমিনাল ক্যাভিটির ভিতরে ঢুকে গেছে, তাহলে কি করতে হবে আমাদের, আইদার ল্যাপারোস্কোপিক্যালি করতে হবে অথবা ল্যাপারোটমি করে করতে হবে। তাহলে এটা অবশ্য ল্যাপারোটমি খুবই রেয়ারলি করতে হয়, সবচেয়ে ভালো যদি ল্যাপারোস্কোপিগুলো করা যায়। আচ্ছা, এখন যে কপারটি যদি ইউজ করে কেউ তাহলে তার কি কি কমপ্লিকেশন বা হ্যাজার্ড হতে পারে। ইমিডিয়েটলি কিছু হ্যাজার্ড হয়, লাইক কি হয়, ক্র্যাম্প লাইক পেইন, অথবা কারো কারো সিনকোপাল অ্যাটাক হয়, কিংবা দেখা যায় এই যে পার্শিয়াল অর কমপ্লিট যে পারফোরেশন হয়ে যাচ্ছে বা ডিসপ্লেস হয়ে যাচ্ছে, এগুলো কমপ্লিকেশন হতে পারে। আর রিমোট কিছু কমপ্লিকেশন হয়, যেটা হচ্ছে কি হয় যে একটা ক্রনিক পেইন বা অ্যাবনর্মাল মেনস্ট্রুয়াল ব্লিডিং হচ্ছে, সেটা হতে পারে। বা ওই যে এটা যেহেতু আমি বলেছি যে এটা একটা ডিভাইস ইনসাইড ইন ইউটেরাস ক্যাভিটি থাকে, সো এখানে একটা ইনফেকশনের সোর্স থেকে যাচ্ছে, সো এখানে একটা পেলভিক ইনফেকশনের চান্স আছে, দ্যাট মিন্স পিআইডি বা পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ আমরা বলেছি। ঠিক আছে,
সাধারণত অন্যান্য ইয়ে থেকে দেখা যায় যে রিস্ক অফ ডেভেলপিং পিআইডি 2 to 10 টাইমস মোর ইন আইইউসিডি, ঠিক আছে। তবে ফার্স্ট 3 উইকসে হচ্ছে গিয়ে রিস্কটা হচ্ছে সবচেয়ে বেশি। এখন আমরা বলেছি যে এটা হচ্ছে গিয়ে কমপ্লিকেশন বা হ্যাজার্ডের মধ্যে যে অ্যাবনর্মাল মেনস্ট্রুয়াল ব্লিডিং হয়। অ্যাবনর্মাল মেনস্ট্রুয়াল ব্লিডিং ইরেগুলার হতে পারে অথবা কেউ অ্যামিনোরিকও থাকতে পারে। তাহলে আমরা কি করতে পারি? তাহলে এই ক্ষেত্রে আসলে কাউন্সেলিং অ্যাসুরেন্স একটা ফ্যাক্টর, যেটা হচ্ছে আমরা কাউন্সেলিং করব, অ্যাসুরেন্স করব, এটা ইনসার্ট করার আগেই কথাগুলো আমরা বলবো। এছাড়াও কি করতে পারি, যদি ইরেগুলার ব্লিডিং হয় তাহলে আমরা ট্রানএক্সামিক অ্যাসিড দিতে পারি শর্ট টাইমের রিলিফের জন্য। আর কি করতে পারি, যে যদি হচ্ছে গিয়ে থার্ড জেনারেশন আইইউসিডি ইউজ করা যায় তাহলে কিন্তু আসলে এই অ্যাবনর্মাল মেনস্ট্রুয়াল ব্লিডিংটা আমরা রিডিউস করে নিতে পারবো বা প্রিভেন্ট করতে পারবো। এখন আমরা শুরু করব ইমপ্ল্যান্ট। ইমপ্ল্যান্ট আসলে কি কি বলেছিলাম আমি, ইমপ্লানন আছে অথবা নরপ্ল্যান্ট আছে। ইমপ্লাননটা কি? এটা একটা প্রোজেস্ট্রিন অনলি ডিভাইস। এটা একটা ছোট্ট রডের মতো। এটা হচ্ছে কীরকম, যে এটা একটা সিঙ্গেল ক্লোজ ক্যাপসুলের মতো থাকে। এটার মধ্যে কন্টেন্ট করছে 3 কিটো ডেসোজেস্ট্রেল, ঠিক আছে। আপ টু 3 ইয়ার্স পর্যন্ত কন্ট্রাসেপটিভস ইফেক্টিভ দিচ্ছে অ্যান্ড এটা একটা রিভার্সিবল কন্ট্রাসেপটিভস। এতে কি থাকছে, এখানে 68 মিলিগ্রাম অফ ইটানোজেস্ট্রেল থাকে, যেটা হচ্ছে গিয়ে রিলিজ করছে হরমোন অ্যাবাউট 60 মাইক্রোগ্রাম ডেইলি। আচ্ছা, এখানে কিছু পিকচার আছে যেখানে হচ্ছে গিয়ে ইমপ্লান্টের যে ডিভাইসের ছবিগুলো, সেগুলো আমাদের অস্পির জন্য লাগবে, আমরা সেগুলো একটু দেখে নিচ্ছি এখন। এছাড়া আছে কি, এটা হচ্ছে গিয়ে নরপ্ল্যান যেটা বলেছে, যেটা আরেকটা হচ্ছে গিয়ে নরপ্ল্যান 2 যেটা বা জেডেলি। এখানে দুইটা রড থাকে, দুটা রডের মধ্যে 4 সেন্টিমিটার লেন্থে দুটা রড থাকে এবং যে এগুলো রডগুলো আছে তার ডায়ামিটার থাকছে 2.5 মিলিমিটার করে এবং ইচ রড কন্টেন 75 মিলিগ্রাম অফ লেভোনর্জেস্ট্রেল। আচ্ছা, এই নরপ্ল্যানগুলো রিলিজ করছে 50 মাইক্রোগ্রাম লেভোনর্জেস্ট্রেল পার ডে। এর কন্ট্রাসেপটিভ এফিকেসি সিমিলার অ্যাজ ওরাল কন্ট্রাসেপটিভ এবং ফেলিউর রেট হচ্ছে গিয়ে খুবই কম, 0.06% পার ওমেন পার ইয়ার। এবং এই নরপ্ল্যান 2 কিন্তু যেটা হচ্ছে জেডেলি বা 2 রডের যেটা, সেটাও কিন্তু 3 ইয়ার্সের এফিকেসি দিচ্ছে। ওকে, এছাড়া আমি প্রথম দিন ক্লাসে যে ফার্স্ট ক্লাসে আমাদের হচ্ছে গিয়ে যে আমরা কিছু মেথডের কথা বলেছিলাম, ন্যাচারাল মেথড, ব্যারিয়ার মেথড, এগুলো বলেছিলাম। ন্যাচারাল মেথডটা আমি ডিসকাস করে ফেলেছি ফার্স্ট ক্লাসে। আজকে আমি ব্যারিয়ারটা একটুখানি বলি তোমাদেরকে। সেটা হচ্ছে গিয়ে ব্যারিয়ারের মধ্যে হচ্ছে গিয়ে মেকানিক্যাল আছে অথবা কেমিক্যাল আছে বা বোথ কম্বিনেশন আছে। মেকানিক্যালেরটা কী জিনিস, সেটা হচ্ছে কি মেল এবং ফিমেল কন্ডোম, ঠিক আছে, অথবা ফিমেলের ডায়াফ্রাম আছে, সার্ভাইকেল ক্যাপ আছে, এগুলো। কেমিক্যালের মধ্যে ক্রিম, জেলি, ফোম, ট্যাবলেট এগুলো ইউজ করা যায়। আচ্ছা, অ্যাডভান্টেজ কি, এটা হচ্ছে গিয়ে চিপার, ঠিক আছে। ব্যারিয়ার মেথডটা চিপার, স্পেশাল কোনো সাইড ইফেক্ট নেই, এটা হচ্ছে ইজি ক্যারি করা যায়, সিম্পল ইউজ। এবং সাধারণত কি হয়, এটা হচ্ছে গিয়ে আদার যে কন্ট্রাসেপটিভসগুলো, যেমন হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভস ডেলি ইউজ করছে, ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ একটা হরমোন, সো এখানে হচ্ছে গিয়ে এই হ্যাজার্ডগুলো থাকছে না। এবং এটা হচ্ছে গিয়ে কি শুধুমাত্র ইউজফুল হয় অ্যাট দ্য কয়টাল ল্যাকটিস ইনফ্রিকুয়েন্ট অর ইরেগুলার, সেই ক্ষেত্রে এটা খুব ভালো। আচ্ছা, এছাড়া কিন্তু ব্যারিয়ার মেথড যেটা হচ্ছে গিয়ে কন্ডোম, সেটা কিন্তু আমাদের কিছু নন কন্ট্রাসেপটিভ বেনিফিটও দিচ্ছে। এটা কি করে, এটা হচ্ছে কিছু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজকে প্রোটেকশন দিচ্ছে, লাইক গনোরিয়া, ক্ল্যামাইডিয়া অ্যান্ড এইচআইভি, ঠিক আছে। এভাবে কি করে, সে হচ্ছে প্রোটেকশন দিচ্ছে এগেনস্ট পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ। এবং আমাদের যে আইইউসিডির যে কমপ্লিকেশনের মধ্যে ছিল, যে এখানে হচ্ছে একটোপিক প্রেগন্যান্সি করতে পারে, মানে দ্যাট মিনস কপারটি যেটা, সেটা হচ্ছে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আসলে একটোপিক প্রেগন্যান্সির চান্স থাকছে না, খুব কম। আচ্ছা, তাহলে ডিসঅ্যাডভান্টেজ কি কি হতে পারে? নন কমপ্লায়েন্স, সাধারণত যে এটাই হচ্ছে সবচেয়ে বেশি ডিসঅ্যাডভান্টেজ আমাদের, যে হচ্ছে গিয়ে নন কমপ্লায়েন্স অফ ইউজ অফ ব্যারিয়ার মেথড, অথবা অ্যাক্সিডেন্টালি ব্রেকআপ হয়ে যেতে পারে,
কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ইনঅ্যাডিকুয়েট সেক্সুয়াল প্লেজার হয়, অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে, আর ফেলিউর রেটটা একটু ওসিপি বা ইনজেকশনের থেকে এটা বেশি, যেমন 15/100 ওমেন পার ইয়ার। নাও আসছি আমরা স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশন মানে পার্মানেন্ট মেথড। এটা একটা পার্মানেন্ট মেথড। এখানে মেইলের জন্য আছে ভ্যাসেক্টমি এবং ফিমেলের জন্য টিউবাল অক্লুশন অর টিউবেক্টমি। সে সার্জিক্যালি পারফর্ম করতে হয় স্টেরিলাইজেশনটা। তবে ভ্যাসেক্টমি হচ্ছে গিয়ে যেটা কি হয় যে এটা হচ্ছে গিয়ে এটা একটা সিম্পল প্রসিডিউর, যেখানে হচ্ছে আউটডোর প্রসিডিউর হিসেবেও করা যায়, কমপ্লিকেশন একেবারেই হয় না বললে চলে, ফেলিউর রেটও খুব কম। তবে ভ্যাসেক্টমি করলে অবশ্যই আমাদেরকে অ্যাডভাইস দিতে হবে যে পরবর্তী 3 মাস পর্যন্ত ব্যাকআপ মেথড ইউজ করতে হবে। আচ্ছা, ফিমেল স্টেরিলাইজেশনের ডিফারেন্ট প্রসিডিউর আছে। এর মধ্যে ওয়াইডলি অ্যাকসেপ্টেড যেটা সেটা হচ্ছে গিয়ে টিউবেক্টমি বা মিনি ল্যাপারোটমি করে যেটা করা যায়, আর একটা হচ্ছে গিয়ে কারেন্টলি যেটা কি করা যায় যে আমরা অক্লুশন অফ দি টিউব উইথ রিং ক্লিপস অথবা হচ্ছে গিয়ে ল্যাপারোস্কোপিক্যালি ইলেকট্রোকোয়াগুলেশন করেও এগুলো করা যাচ্ছে। এবার কিছু ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভসের কথা বলি। এটা হচ্ছে গিয়ে দেখা যায় যে আমাদের পেশেন্টরা হঠাৎ করে, এটা আমাদের একটা কোশ্চেনও থাকে পরীক্ষায় যে হচ্ছে গিয়ে আনপ্রোটেক্টেড কার্টাস হয়েছে, তাহলে হঠাৎ করে এখন সে কোনো কন্ট্রাসেপটিভস ইউজ করতো না এই সাইকেলে, তখন কি ইমার্জেন্সি সে মেজার নিতে পারে। তাহলে কিছু ইমার্জেন্সি পিল যেগুলো, সেটার নাম পোস্ট কয়টাল কন্ট্রাসেপশন। এখানে হরমোন কন্টেনিং যেটা আছে লেভোনর্জেস্ট্রেল অথবা কম্বাইন্ড হরমোন রেজিম। লেভোনর্জেস্ট্রেল 0.75 মিলিগ্রামের 2 ডোজ করে যদি হচ্ছে গিয়ে দেওয়া যায় 12 ঘন্টা ইন্টারভেলে এবং উইদিন 72 আওয়ার্স, তাহলে এটা একটা ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ হিসাবে অ্যাক্ট করে থাকবে। এবং এছাড়া কম্বাইন্ড ওরাল পিল যদি হচ্ছে গিয়ে কি করে 2 ট্যাবলেট যদি একসাথে নিয়ে নেয় তাহলেও দেখা যায় যে এটা ইফেক্টিভ হয়, তবে লেভোনর্জেস্ট্রেলটা বেশি ইফেক্টিভ। আর দেখা যায় যে কখনো কখনো যদি উইদিন 5 ডেজে চলে আসে তখন আমরা আইইউসিডিটা বলতে পারি। আর আদার কিছু অ্যান্টিপ্রোজেস্টেরন এবং মর্নিং আফটার পিলও রয়েছে যেগুলো ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভস হিসেবে ইউজ করা যায়। তাহলে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভস কিন্তু আসলে কোনো কন্ট্রাসেপটিভ মেথড হিসাবে রুটিনলি ইউজ করা যাবে না। এটা হচ্ছে কি ইমার্জেন্সি, কথা তো ইমার্জেন্সি। আদার মেইনলি আমাদেরকে পেশেন্টদেরকে কাউন্সেলিং করতে হবে যেন যে রেগুলার কন্ট্রাসেপটিভ যেগুলো এনি টাইম এনি মেথড সে ক্যান বি ইউজড অ্যাকর্ডিং হার চয়েস, হার যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে এগুলো, কিংবা তার ফ্যামিলি স্ট্যাটাসের উপর, যা তার ফ্যামিলির সাইজ কীরকম, সে কত দিনের জন্য চাচ্ছে, এই জিনিসগুলো। তবে কন্ট্রাসেপটিভসের আসলে কাউন্সেলিংটা শুরু করতে হবে প্রি কনসেপশনাল পিরিয়ডে এবং ডিউরিং অ্যান্টিনেটাল পিরিয়ডে, যাতে আমাদের এই কন্ট্রাসেপটিভসের কমপ্লায়েন্সটা বেশি হয়। ওকে, থ্যাংক ইউ। এরপরে আবার দেখা হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সুস্থ থাকার চেষ্টা করবো। ইনশাল্লাহ ভালো থাকো। আল্লাহ হাফিজ।